নুসরাত হত্যায় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন আটক, গ্রেফতার পপির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, বিচারের দাবিতে মানববন্ধন ও মশাল মিছিল। ব্রিটেনে তারেক ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে পাচার করা অর্থের প্রমাণ মিললে মামলা, বলছে দুদক। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে অন্য পথে হাঁটছে সরকার, মন্তব্য তার আইনজীবীর। নির্বাচনে সক্রিয় না হয়ে মনোনয়ন বাণিজ্য করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগকে সক্রিয় করতে শিগগিরই সাংগঠনিক সফর। রাজধানীতে অসহ্য গরমে ডায়রিয়ার প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক, বিশুদ্ধ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। এবং 3 হাত ঘুরে উন্নত বিশ্বে যাচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ পাট। ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষি, পরিকল্পনায় ঘাটতির অভিযোগ বিদেশি ক্রেতাদের। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে আটক করেছে পিবিআই। শুক্রবার বিকেলে তাকিয়া রোডের বাসা থেকে তাকে আটক করা হয়। পিবিআই জানায়, নুসরাত হত্যা মামলায় গ্রেফতার হওয়া একাধিক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের নাম উঠে আসে। এমনকি নুসরাতের শরীরে আগুন দেওয়ার পর শাহাদাত হোসেন শামীম বিষয়টি রুহুলকে ফোনে জানায়। এ সময় রুহুল আমিন তাদের পালিয়ে যেতে বলে। গ্রেফতারের পর আদালতে জবানবন্দিতে একথা জানায় শামীম। গত রোববার আসামি নুরুদ্দিন ও শামীমের জবানবন্দিতে উঠে আসে রুহুলের সম্পৃক্ততার নানা তথ্য। এ কারণেই জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পিবিআই। এদিকে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি বাতিল করে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। অপরদিকে মামলার তালিকাভুক্ত আসামি উম্মে সুলতানা পপি জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামি জাবেদ হোসেনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ তার 1.5 যুগের অপকর্মের সাম্রাজ্য সুরক্ষায় ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সহ সভাপতি হিসাবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনকে নিয়ে আসেন গত বছর। সিরাজ গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে যে মিছিল বের হয়, এর নেপথ্যে ছিলেন রুহুল আমিন। গত 27 মার্চ নুসরাতের মা বিচার চাইতে গেলে অধ্যক্ষ নিজেকে রক্ষায় সহসভাপতির মাধ্যমে পুলিশ ডেকে থানায় পাঠিয়ে মানসিকভাবে নির্যাতন করে নুসরাতকে। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মোনা রিপোর্ট। 2001 সালের 1 জুন অভিজ্ঞতার জাল সনদ দিয়ে উপদাক্ষ হিসেবে যোগদানের মধ্য দিয়ে সিরাজের শুরু হয় ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অপকর্মের পথ চলা। জামায়াতের রোকন থেকে 2016 সালে বহিষ্কৃত হলেও সব আমলেই তার অপকর্ম অব্যাহত রাখেন আজ্ঞাবহ ম্যানেজিং কমিটির মাধ্যমে। অধ্যক্ষ মোহাম্মদ সিরাজউদ্দৌলা পূর্বে সেই জামাত ইসলাম করতেন, যে সময় বিএনপি ক্ষমতা ছিল তখনও তিনি বিএনপি করতেন, পরে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছেন আওয়ামী লীগে যোগদান করেছেন। তার উপকর্ম সুরক্ষার জন্য সরকার দল সমর্থন করে। গত বছরের সেপ্টেম্বরে রুহুল আমিন সহসভাপতি হবার পর অধ্যক্ষের অপকর্ম বেড়ে যায়। যৌন নিপীড়নের বিচার চাওয়ায় গত অক্টোবরে এক ছাত্রীর পরিবারকে হয়রানির মুখে পড়তে হয়, আর প্রতিবাদ করায় প্রাণ দিতে হয় নুসরাতকে। শিক্ষক নেতার দাবি, রুহুল আমিনের প্রশ্রয়ে অধ্যক্ষ সিরাজের পক্ষে 28 মার্চ নুসরাতের খুনের অন্যতম আসামি নুরুদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়। ম্যানেজিং কমিটির উদ্যোগে যখন মিছিল হয়, এখানেই যদি আশ্রয় প্রশ্রয় না দিতেন, উৎসাহিত না করতেন, তাহলে কোনো অবস্থায় এই মেয়েটির হত্যাকাণ্ড পর্যন্ত পরিণাম ফলের দিকে যেতে হতো না। রুহুল আমিন অবশ্যই দলকে ব্যবহার করে, রাজনৈতিক শক্তিটাকে ব্যবহার করে সিরাজুল্লাহকে সে অপকর্মের কাজে অনুপ্রেরণা জুগিয়েছে। সে আলোকে সিরাজুল্লাহ গং এই জঘন্য অপকর্ম করেছেন। নুসরাত হত্যা মামলার আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীমের আদালতের স্বীকারোক্তিতেও উঠে আসে রুহুল আমিনের নাম। আগে থেকে জানতেন এবং ওনার জানা মতে এই ঘটনাটা ঘটেছে, তাহলে ওনাকে জড়িত করাটা, এই যে সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স যেটা বললাম সেটি প্লাস প্রযুক্তিগত তথ্য উপাত্তেও ওনাকে এই হত্যাকাণ্ডে জড়িত এটা বোঝা যাচ্ছে। নুসরাত হত্যা মামলার ঘটনায় এই পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 17 জনকে। এদের মধ্যে এজাহারভুক্ত 8 জনই গ্রেফতার হয়েছে। আদালতে স্বীকারোক্তি দিয়েছে 4 জন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। এদিকে নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদ এবং অপরাধীদের বিচার দাবিতে শুক্রবারও দেশব্যাপী মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
এ ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসি মজ্জেমের সম্পৃক্ততা খতিয়ে দেখার দাবি জানান বক্তারা। এদিকে নুসরাত হত্যার ঘটনায় জড়িতরা কেউই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিবাদের মশাল পুরো দেশ জুড়ে, এ প্রান্ত থেকে ও প্রান্তে। 10 এপ্রিল থেকে 19 এপ্রিল ভয়াবহ নৃশংসতায় ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি নিহতের সময় বাড়ছে দিনে দিনে। প্রতিবাদে সন্ধ্যায় ফেনীতে মশাল মিছিল বের করেন প্রতিবাদী মানুষ। দেশব্যাপী প্রতিবাদের ঝড় বাড়ছে প্রতিদিন। রাজধানী সহ সারা দেশে সব স্তরের মানুষ দাঁড়াচ্ছেন একই কাতারে। দাবি একটাই, ঘৃণ্যতম এই ঘটনার অপরাধীদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি দাঁড় করানো। সকালে নওগাঁর সরিষাহাটি মোড়ে মানববন্ধনে নুসরাত হত্যায় দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। গাইবান্ধায় ট্রাফিক মোড়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়। বিকেলে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে অংশ নেন শতাধিক নাগরিক। নুসরাত হত্যায় জড়িতদের বিচার দ্রুত সময়ে শেষ করার আহ্বান জানিয়ে ঘরে এবং বাইরে নারীদের নিরাপদে অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। এটা ঘটেছে একটা মাদ্রাসায়, এটা ইউনিভার্সিটিতে ঘটেনি, স্কুলেও ঘটেনি। মাদ্রাসায় যেখানে ধর্ম সম্বন্ধে পড়ানো হয়, এটা ধর্মের জন্য কলঙ্ক, আমাদের ইসলাম ধর্মের জন্য, জাতির জন্য কলঙ্ক। এরা ঘরে বাইরে পশুর মতন থাবাড়িয়ে বসে থাকে। বিচারের যে সময়গুলো, সেই সময়গুলো কমিয়ে আনতে হবে। সমাজকে যারা কর্তৃত্ব করে তাদের মধ্যে যে আনহোলি অ্যালায়েন্স তৈরি হয়েছে তা নারীর জীবনকে চরম সংকটাপন্ন করে তুলছে। আমরা আরো যে সমস্ত আসামির সন্ধান। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, হত্যায় জড়িতরা কেউই ছাড় পাবে না। এই খুনের মোটিভটা কি ছিল, কারা কারা যুক্ত ছিল, কি উদ্দেশ্য ছিল এবং কারা কখন কিভাবে জড়িত ছিল, সমস্ত ডিটেইল আমাদের পুলিশ বাহিনী উদ্ধার করেছে। স্পষ্ট করে বলতে চাই, যেই আইন ভঙ্গ করবে তাকে বিচারের মুখোমুখি করে দিবই। পুলিশে যদি প্রমাণিত হয় সে মানে কোনো কিছু গাফেলতি করেছে, সে শাস্তি হবে। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ। নির্বাচনের আগে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জরিপে আওয়ামী লীগ এগিয়ে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনে সক্রিয় হওয়ার বদলে মনোনয়ন বাণিজ্য করেছে বিএনপি। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় একথা বলেন তিনি। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও দলের কাউন্সিল সামনে রেখে তৃণমূল পর্যায়ে শিগগিরই সাংগঠনিক সফর শুরু হবে বলেও জানান তিনি। আমরা 8টা বিভাগে 8টি কমিটি গঠন করেছি, যে কমিটির দায়িত্ব থাকবে আমাদের সংগঠনগুলি একেবারে তৃণমূল পর্যায় থেকে আবার নতুন করে ঢেলে সাজানো এবং গড়ে তোলা। সাধারণত রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক সময় সরকার ধীরে ধীরে মানুষের কাছ থেকে হারিয়ে যায় বা তাদের মানে জনপ্রিয়তা হ্রাস পায়, কিন্তু আল্লাহর রহমতে আমরা আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই জনগণের আস্থা বিশ্বাস আমরা অর্জন করেছি। এবারে নির্বাচন যেটা হয়ে গেল, যদি আপনারা সেই নির্বাচনের দিকে তাকান, আপনারা দেখবেন সকল শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেছে, যেটা অতীতে কখনো দেখা যায়নি। অপরদিকে আমরা যদি দেখি বিএনপি জামাতের অবস্থাটা, এরা হচ্ছে একটা পরজীবীর মতো। কাজী তারা যে নির্বাচন করেছে সেখানে 300 আসনে তারা 692-94টার মতন নমিনেশন দিয়েছে এবং নির্বাচনটাকে তারা মনে করেছিল যে একটা যেন ব্যবসা, ওই সিট বেচে কিছু পয়সা কেউ কামাই করে নিয়েছে, কিন্তু ইলেকশনের দিকে তাদের খুব একটা নজর ছিল না। তার একটা কারণ আমি বলবো যে জাতীয় আন্তর্জাতিকভাবে যত সার্ভে করা হয়েছিল, সেই সার্ভেতে তখন থেকে স্পষ্ট যে আওয়ামী লীগকে জনগণ চায়, আওয়ামী লীগকে ভোট দেবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবশ্যই ফেরত যেতে হবে বলে সরকারের কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে গণভবনে বাংলাদেশে সফররত সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী রিম ইব্রাহিম আল হাশমির সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সফররত এই অতিথির কাছে মিয়ানমারের রাখাইন থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান অবস্থা তুলে ধরেন। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এই জনগোষ্ঠীকে সহযোগিতা করে যাচ্ছে বলেও জানান তিনি। মিয়ানমার তাদের দেশের নাগরিককে ফিরিয়ে নিতে চুক্তি করলেও কার্যত তা শুরু করছে না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেনে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের জব্দ করা 3টি ব্যাংক হিসাবে টাকা পাচার করা হয়েছে
এমন প্রমাণ হলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদুর রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। অন্যদিকে এ অর্থ চূড়ান্তভাবে পেতে আদালতের নির্দেশই যথেষ্ট নয়, আইনি প্রক্রিয়া গতিশীল করতে হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। দুদেশের বিচার প্রক্রিয়া আর দেন দরবার শেষে 2012 সালের নভেম্বরে প্রথমবারের মতো আরাফাত রহমান কোকোর ব্যাংক হিসাবে পাচার হওয়া প্রায় 20.5 লাখ সিঙ্গাপুরি ডলার ফেরত আনে দুর্নীতি দমন কমিশন। পরের বছর জানুয়ারিতে ওই টাকার লভ্যাংশ 23,800 সিঙ্গাপুরি ডলার ফেরত পায় বাংলাদেশ। এবার যুক্তরাজ্যের স্যান্টান্ডার ব্যাংকে বাংলাদেশ থেকে সন্দেহজনক লেনদেনের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের 3টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে ব্রিটেনের FIU। 3টি অ্যাকাউন্টে প্রায় 60,000 পাউন্ড বাংলাদেশ থেকে পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই টাকা বাংলাদেশের তত্ত্বাবধানে আনতে অর্থ পাচার আইনে বাংলাদেশের আদালতের আদেশ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সির মাধ্যমে পৌঁছানো হবে স্যান্টান্ডার ব্যাংকের সিইওর কাছে। এছাড়া এই টাকা পাচারকৃত প্রমাণিত হলে ফেরত আনার প্রক্রিয়ায় ভূমিকা নেবেন দুদেশের অ্যাটর্নি জেনারেল। আদালত দেশে বা দেশের বাইরে অবস্থিত মানি লন্ডারিং সম্পৃক্ত যদি কোনো টাকা থাকে সেটা ফ্রিজে আদেশ দিতে পারে। এই আদালত বলতে বোঝাচ্ছে মহানগর সিনিয়র স্পেশাল জাজ। ইনকোয়ারি শেষ হওয়ার পর্যন্ত সিজ থাকবে। ইনকোয়ারি শেষ হয়ে গিয়ে যদি প্রাইম অফিসে দুদক মনে করে যে এখানে তথ্যপত্র আছে মানি লন্ডারিং এর, তখন রেগুলার কেস হবে। কেস হলে তখন ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশনে চার্জশিট যদি হয় তখন আদালতে যাবে। আদালত যদি রায় দেয় এটা মানি লন্ডারিং এর মামলা, তখন আমরা এই টাকাটা উদ্ধারের জন্য প্রসিড করতে পারবো। আদালতের রায় ছেড়ে এটা সম্ভব না। অর্থনীতিবিদ ইব্রাহিম খালিদ বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে আর আইনি প্রক্রিয়া গতিশীল হলে দ্রুত এই টাকা ফেরত আনা সম্ভব। আমরা কোঅপারেট না করলে আমাদের দেশ থেকে একটা টাকাও নিতে পারবে না কেউ, একইভাবে আমরা পারবো না। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বৈদেশিক বিভিন্ন জায়গায় যে টাকা সেটা আনার সবচেয়ে বড় অসুবিধা চিহ্নিতকরণ এর অসুবিধা। এইটির জন্য বাংলাদেশ ব্যাংকে একটি টিম কাজ করে, তাদের দায়িত্ব এটি করা। তারেক রহমানের ক্ষেত্রে খুব বেশি বিলম্ব হবে বলে মনে হয় না। এই কারণেই এই ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছা আমাদের থাকবে আছে। এর আগে অর্থ পাচার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খানের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হংকং এর অ্যাকাউন্টে 16 মিলিয়ন হংকং ডলার হাইকোর্টের আদেশে ফ্রিজ করা হয়। বিচারিক আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফের আপিল করেন রাষ্ট্রপক্ষ। বর্তমানে তা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কোনো ক্ষমতা সরকার ও দুদকের নেই, তাই তারা ভিন্ন পথে হাঁটছেন বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। শুক্রবার দুপুরে সাংবাদিকদের কথা বলেন তিনি। খোকন বলেন, তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক স্ট্যান্ডবাজির জন্য সরকার এসব করছে। স্টেটাসে উনি আছেন, সরকারের মুরুদ নাই, আইনগত ক্ষমতাও নাই আনার জন্য তাকে। কারণ তার বিরুদ্ধে যত মামলা সাজা হয়েছে সবই রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা। ঢাকা জজ কোর্টে দুদকে দরখাস্ত দিল, অর্ডার দিয়ে দিল, হ্যাঁ, ওটা কার্যকরী কীভাবে করবে? আর তারেক রহমানের এরকম কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা নাইও ভাই। সরকারের পক্ষে দুদক আদালতে দরখাস্ত দিয়ে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করার জন্য, আর কিছুই না। আর এখানে দরখাস্ত দিয়েছে, ওখানে কোনো আদালত কোনো কিছু করেনি। বিদেশে মানি লন্ডারিং এর বিষয়ে তথ্য দিতে অনেক দেশের বাণিজ্যিক ব্যাংক আগ্রহী নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। শুক্রবার দুপুরে রাজধানীর রেডিসন হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানি লন্ডারিং এর বিষয়ে বিভিন্ন সময়ে পারস্পরিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। ধনিক দেশগুলো আমাদের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করে যাতে মানি লন্ডারিং না হয়। আর কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় যে অনেক সময় আমাদের এই মানি লন্ডারার যারা, তারা তাদের দেশে ব্যাংকে টাকা রাখে এবং সেই তথ্য তারা আমাদের দিতে চান না। আপনার সুইস ব্যাংকের কথাই বলেন না কেন, একদিকে ওরা বলেন যে আপনারা মানি লন্ডারিং যেগুলো হয় এগুলো উপরে খড়গ হাতে দেরে, আবার অন্যদিকে তারা স্কোপ তৈরি করে দেন। তা আমরা আশা করব এই মানি লন্ডারিং ক্ষেত্রেও তারা যাতে আমাদের সাহায্য করে। আমরা বিভিন্ন চুক্তিবদ্ধ হয়েছি এইসব ব্যাপারে যাতে একসাথে কাজ করতে পারি। বিএনপি নিঃশেষ হয়ে যায়নি এমন মন্তব্য করে জনগণকে সঙ্গে নিয়ে বেগম জিয়াকে মুক্ত করার প্রত্যয় জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। তারা বলেন, বিএনপি জনগণের দল, এই দল নিয়ে হতাশার কিছুই নেই। শুক্রবার রাজধানীতে বেগম জিয়ার জীবনী ভিত্তিক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তারা।
শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর গ্রন্থের পাঠ উন্মোচন করেন বিএনপির শীর্ষ নেতারা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে নেতারা অভিযোগ করেন রাজনৈতিক উদ্দেশ্যেই বেগম জিয়াকে কারাগারে রাখা হয়েছে। দলের নেতৃত্ব ও নেতাদের একাগ্রতা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। আমরা যদি তার পাশাপাশি আপোষহীন না হতে পারি, আমাদের কর্মীরা যদি খালেদা জিয়ার ইশারা না বুঝে, তাহলেই তো সরকারের পক্ষ থেকে এই প্রেরণ নামক শব্দটি আমাদের সামনে এসে উত্তেজনা মারে। নেতাদের হাত পা বেঁধে দিলে কখনো সংগ্রাম হয় না। আমাদের এই সামনে যে নেতা বসে আছেন তাদেরকে আমাদের বিশ্বাস করা প্রয়োজন। আমার মতে ইনাদেরকে ক্ষমতা দেন আমাদের এই নেতৃবর্গ যারা আছেন, এবং তারাই দায়িত্ব নেন কী করে আন্দোলনটা করা যাবে। লন্ডন নিউ ইয়র্কের নির্দেশনা নাই, এখানকার স্থানীয় নির্দেশ নাই। দেশ করবে, দেশে আন্দোলন হবে। দলীয় সিদ্ধান্তেই বিএনপির নির্বাচিত কেউ সংসদে যাবেন না বলে জানান এই শীর্ষ নেতা। নির্বাচিত এমপি তারা শপথ নেবেন না, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, এবং এটা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের সামনে বসে আমরা এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আজকে একটা অস্বাভাবিক অবস্থায় দেশ চলছে। এই অস্বাভাবিক অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে অবশ্যই গণতন্ত্রকে মুক্ত করতে হবে। এদিকে দলীয় মহাসচিব বলেন শেষ হয়ে যায়নি তার দল। হতাশার কথা শুনতে চাই না। বিএনপি নিঃশেষ হয়ে যায়নি। যারা বলেন যে বিএনপি নিঃশেষ হয়ে গেছে, আমি কোনোদিনই তাদের সঙ্গে একমত নই। বিএনপি প্রতিটি সংকটের মুহূর্তে উঠে দাঁড়িয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে গণতন্ত্রকে, দেশ ও মাতাকে, দেশ ও নেত্রীকে আমাদেরকে আজকে মুক্ত করতে হবে। কঠিন সময় পার করে বিএনপি এখন শক্তিশালী দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন দলটির শীর্ষ নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তার শাস্তি হয়েছে, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। খালেদা জিয়াকে এতিমের টাকা চুরি করার জন্য নিম্ন আদালতে শাস্তি দেওয়া হয়েছে। সেই নিম্ন আদালতের শাস্তির বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্ট আপিল করেছিলেন। সেইখানে 5 বছর থেকে তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। তাহলে এইখানে সরকারের কোন হস্তক্ষেপ দেখা গেল এটা আমি খুঁজে পাই না। আর আইনের শাসন দেশে আছে বলেই এই সব দুর্নীতিবাজদেরকে শাস্তি দেওয়া হয়। অসহ্য গরম আর নিরাপদ পানির অভাবে রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্তের 30% শিশু হলেও বেশিরভাগই বয়স্ক রোগী। সমস্যা সমাধানে পানির বিশুদ্ধতা নিশ্চিত হয়ে পান করার পরামর্শ চিকিৎসকদের। পানি শূন্যতার পাশাপাশি ডায়রিয়ার লক্ষণ দেখা দিলেই রোগীকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। মোহাম্মদ শাহিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। রাজধানীতে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বাড়ায় আইসিডিডিআরবিতে টানানো হয়েছে অস্থায়ী তাঁবু। গত 3 দিনেই গড়ে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে 900। তবে এবার গরমের শুরুতেই প্রকোপ বাড়ায় আক্রান্তের 35% এসেছে তীব্র ডায়রিয়া নিয়ে। শারীরিক অবস্থা এত পরিমাণে খারাপ হয়েছিল যে আমি আসলে যে এখানে এসে দাঁড়াবো সে শক্তি আমার ছিল না। ফুটানো পানি বাবা খায় নাই, এই কারণে এই সমস্যাটা হয়েছে। গরমে পিপাসার্ত মানুষের পানির চাহিদা বাড়লেও বিশুদ্ধ পানির সরবরাহ বাড়ে না সেইভাবে। প্রয়োজন মেটাতে নিরাপদ অনিরাপদ বাছবিচার না করায় পানিবাহিত এই রোগে সহজেই ধরাশায়ী হন রোগীরা। বাসা থেকে যেটুকু পানি নিয়ে আসছিলাম ওটুকু শেষ, তো এখন ইনস্ট্যান্ট যে পানিটা খাবো এটা তো এখানে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। সবটা তো আমি জাজ করতে পারবো না কোনটা বিশুদ্ধ কোনটা খারাপ। এখন বাঁচার জন্য তো দোকান থেকে কিছু কিনা হলে খাইতে হবে। চিকিৎসকরা বলছেন গরমে ডায়রিয়ার ব্যাকটেরিয়ার প্রজনন বেড়ে যায় ব্যাপকভাবে। তাই এ সময় পচা বাসি খাবার পরিহার, ফুটানো পানি পান ও বেশি বেশি হাত ধোয়ার পরামর্শ চিকিৎসকদের। ছোট বাচ্চাদের শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত এবং বিশুদ্ধ পানি খুঁজে সেটা পান করা উচিত বা ব্যবহার করা উচিত। তো এটা ছাড়া আর কোনো বিকল্প নাই। বাসি পচা যে খাওয়াগুলো আছে সেই খাওয়াগুলো কোনোভাবেই খাওয়া যাবে না, এবং খাওয়া তৈরির ক্ষেত্রে বিভিন্ন রেস্টুরেন্ট সহ বিভিন্ন জায়গায় তৈরির ক্ষেত্রে তারা যেন প্রপারলি হাইজিন মেনটেন করে, কারণ এটা যেহেতু মুখ এবং বায়ুপথের যে জীবাণুগুলো সেগুলো দিয়ে সংক্রমিত হয়। আইসিডিডিআরবিতে ভর্তি হওয়া 65 থেকে 70% বয়স্ক রোগী। কাজের কারণে বাইরে থাকা যাদের অধিকাংশই নিরাপদ পানি থেকে বঞ্চিত হচ্ছেন। গরমের এই সময়ে তাই প্রয়োজনীয় পরিমাণ বিশুদ্ধ পানি সঙ্গে নিয়ে বাইরে বের হবার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।
রমজান মাস সামনে রেখে রাজধানীর সবজির বাজার চড়া, তবে বিক্রেতাদের যুক্তি ঘন ঘন বৃষ্টিতে নষ্ট হয়েছে সবজি ক্ষেত। আবার কোনো বিক্রেতার দাবি বাড়েনি, বরং কমতির দিকে সবজির বাজার। মাছের সরবরাহ কম, তাই দাম বেশি। রাজধানী মহাখালী কাঁচা বাজার ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। দেখে বোঝার উপায় নাই সবজির ঘাটতি রয়েছে বাজারে, তবুও দাম বাড়তি। কারণ হিসেবে চাহিদা যোগানের হেরফেরকেই সামনে টানলেন বিক্রেতারা। আবার অনেক দোকানে শোনা গেল দাম বরং কিছুটা কমেছে গেল সপ্তাহের তুলনায়। কাঁকরোল 120 টাকা কেজি, সিম 60 টাকা কেজি, করলা হয়েছে 70 টাকা কেজি, মরিচ 80 টাকা কেজি। সবজির দাম গত সপ্তাহে এই সপ্তাহে একটু বেশি। আরো লাউ মনে করেন যে গত সপ্তাহ ছিল 60 টাকা, 70-80 টাকা, পটল 50 টাকা। দাম নিয়ে বিক্রেতাদের নানা মত থাকলেও সকাল সকাল বাজারে এসে নিরুপায় হওয়ার কথা জানালেন ক্রেতারা। দামাদামি করতে হয়, যেটা আসলে খুব একটা ভালো লাগে না। আমরা যারা ক্রেতা বাজারে আসলে অসহায় হয়, আমাদের কিছু করার থাকে না, নিতেই হবে। সরবরাহ কমের দাবি করে দাম বাড়তির কথা জানালেন মাছ বিক্রেতারা। এখানেও অসহায় ক্রেতা। রুই মাছ 250 টাকা কেজি বিক্রি হচ্ছে, গ্লাস কাপ 220 টাকা, পাবদা 450 টাকা। মাছের বাজারের যে অবস্থা, এটা আসলে মানুষের নাগালের বাইরে অনেকটা। আর মাংসের বাজারে পহেলা বৈশাখের আগ থেকে কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে খাসির মাংসের দাম। 650 হলো বকরি, খাসির গোশত হলো 780। এদিকে 10 টাকা কমে এই সপ্তাহে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদমর্যাদার কর্মকর্তা সংকট মারাত্মক আকার ধারণ করেছে। নিয়মিত অন্তত 35 জন কর্মকর্তা থাকার কথা থাকলেও পদোন্নতি ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের কারণে বর্তমানে মাত্র 6 জন নিয়োজিত রয়েছেন। এ অবস্থায় প্রাত্যহিক কাজে যেমন প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে, তেমনি আসন্ন রমজানে বাজার মনিটরিং কিংবা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে জেলা প্রশাসনকে 15টি উপজেলার প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি নগরীর নানা কাজে সম্পৃক্ত থাকতে হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট পদমর্যাদার কর্মকর্তাদের। কিন্তু বর্তমানে প্রথম শ্রেণীর এসব কর্মকর্তা পদে চরম সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সহকারী কমিশনারের 14টি পদের সবকটি শূন্য। প্রাত্যহিক কাজের বাইরে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পদমর্যাদার সরকারি এসব কর্মকর্তাদের বাজার মনিটরিং, উচ্ছেদ কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মতো অন্তত 8 ধরনের বাড়তি কাজ করতে হয়। বন্ধ হয়ে যাওয়া কর্ণফুলী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পুনরায় চালু নির্দেশনা রয়েছে উচ্চ আদালতের। কিন্তু উচ্ছেদের ক্ষেত্রে অন্যান্য জটিলতার পাশাপাশি রয়েছে ম্যাজিস্ট্রেট সংকট সমস্যা। সহকারী ভূমি কমিশনারের 21টি পদের মধ্যে 7 পদে কর্মকর্তা নেই। সে সাথে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট পাওয়া না গেলে আসন্ন রমজান মাসে বাজার মনিটরিং চরমভাবে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আপনি বাজার মনিটরিং বলেন, উচ্ছেদ অভিযান বলেন, বা ল এনফোর্সমেন্টের যে অনেকগুলো যে কাজগুলি আছে সবগুলো কিন্তু বাধাগ্রস্ত হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী 9 জন কর্মকর্তার মধ্যে 5 জনই নেই। আমরা আশা করব যে অতি সত্বর সরকারের এই সংশ্লিষ্ট দপ্তর অন্যান্য জেলা থেকে হলেও এনে এটা সমাধান করবেন। এদিকে আগামী 15 মে থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করতে চাই জেলা প্রশাসন। চরম সংকটে রয়েছে, যেটা আমি জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছি, বিভাগীয় কমিশনার স্যারকেও জানিয়েছি। চট্টগ্রামে কর্মকর্তা প্রদান না হলে আমাদের এসব কাজ বিঘ্নিত হবে। বর্তমানে কর্মরত 6 জন কর্মকর্তার মধ্যে অন্তত 4 জনকে প্রতিদিন প্রটোকলের দায়িত্বে ব্যস্ত থাকতে হয় বলে জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। 14 জন নতুন সহকারী কমিশনারকে এখানে পাঠানো হলো। সম্প্রতি এদের সবাইকে প্রশিক্ষণের জন্য বাইরে পাঠানো হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নুসরাত হত্যায় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন আটক, গ্রেফতার পপির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, বিচারের দাবিতে মানববন্ধন ও মশাল মিছিল। ব্রিটেনে তারেক ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে পাচার করা অর্থের প্রমাণ মিললে মামলা, বলছে দুদক। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে অন্য পথে হাঁটছে সরকার, মন্তব্য তার আইনজীবীর। নির্বাচনে সক্রিয় না হয়ে মনোনয়ন বাণিজ্য করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগকে সক্রিয় করতে শিগগিরই সাংগঠনিক সফর। রাজধানীতে অসহ্য গরমে ডায়রিয়ায় প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক, বিশুদ্ধ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। এবং 3 হাত ঘুরে উন্নত বিশ্বে যাচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ পাট। ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষি, পরিকল্পনায় ঘাটতির অভিযোগ বিদেশি ক্রেতাদের।
এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv, আর আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।